আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ, আর এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। অন্যদিকে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় সতর্কভাবে দুদেশের মাঝে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা হবে। বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক শেষে এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসাইন। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত সহ জাতিসংঘের ঢাকা মিশনের প্রধান। বৈঠক শেষে গোয়েন লুইস জানান, শিক্ষার্থীদের আন্দোলনে হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ। তদন্ত দলটি আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে। এই দলের কর্মপরিধি কি হবে তা ঠিক করার কাজ চলছে। জাতিসংঘের অর্থায়নে ও নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন। আর রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে। বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক শক্তিশালী ভিত্তির উপর নির্মিত। বাংলাদেশে সাম্প্রতিক ঘটনার প্রভাবে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ শেষ হতে কিছুটা সময় বেশি লাগতে পারে, তবে এটি কঠিন কোনো কাজ নয়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আলোচনার মূল বিষয়গুলো। আমরা অবশ্যই চেষ্টা করবো যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাব না কারোর সাথে, পারবো না। কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। আলটিমেট লক্ষ্য হচ্ছে এই সরকারের একটি নির্বাচন গ্রহণযোগ্য না, শুধু একটা প্রকৃত নির্বাচন করে প্রকৃত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া। এটা হলো দ্যাট ইজ দ্য টার্গেট। জাপানের সাথে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলমান থাকবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকট সমাধানে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা রেকর্ড করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে আদালত। তামজিদ সুমনের রিপোর্ট। সচিবালয়ে আইন উপদেষ্টা বুধবার বলেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি ও হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এর পরদিনই শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। তার পরপরই মামলা রেকর্ড করে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে শুরু হয়ে গেল মামলার তদন্ত কাজ। অভিযোগকারীর আইনজীবী জানান, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগে তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। শেখ হাসিনা ছাড়াও এই মামলায় নাম রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ একাধিক পুলিশের সাবেক কর্মকর্তা। 10 জন আসামি করেছি আমরা, এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এদেরকেই আসামি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন। ট্রাইব্যুনালের আইনজীবী জানান, বিদ্যমান আইনেই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যদের বিচার সম্ভব। এটা টার্গেটেড পিপলকে যখন হত্যা করা হয় বা টার্গেট করা হয়, তখনই এটাকে গণহত্যা হিসাবেই, জেনোসাইড হিসাবে এর বিচার হবে। এই বিচার, এই তদন্ত যেন অ্যাবসলিউটলি বিয়ন্ড কোশ্চেন হয়, যেন আন্তর্জাতিক বা জাতিসংঘের কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়, ইভেন ট্রাইব্যুনালেও আন্তর্জাতিক সংস্থা দ্বারা এটাকে গাইড করা হয়, যেন সকল প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে একটা ন্যায় বিচার হয়। ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে 56টি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে।
এই মামলার তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা এজাহার হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। হেলিকপ্টার থেকে গুলি করে ইমন নামে এক যুবককে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় আরও 15 জনকে আসামি করা হয়েছে। এদিকে অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যা করার অভিযোগে শেখ হাসিনাকে আসামি করে রাজধানীর শেরেবাংলা নগর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহা দিবা ছন্দার আদালত। মামলা দায়েরের জন্য মোহাম্মদ আবুল কালাম নামে এক ব্যক্তি আদালতে আবেদন করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তাকে কেউ নস্যাৎ করতে চাইলে এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির কেন্দ্রীয় সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। নূর হোসেনের রিপোর্ট। 15 আগস্টকে কেন্দ্র করে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ভোগান্তি এড়াতে শাহবাগ মোড় অবরোধ না করে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে তারা। সমাবেশে আশেপাশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয়। জুলাই গণহত্যার জন্য স্বৈরশাসক শেখ হাসিনা সহ দোষীদের বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এতে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। শেখ হাসিনার বিচার সহ শেখ হাসিনার ফ্যাসিবাদ যারা কায়েম করেছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সবার পুরো বিশ্বের কাছে একটি নজির স্থাপন করা যে ফ্যাসিবাদ কায়েম করার ফসল কতটা ভয়াবহ হতে পারে। এদিকে বিভিন্ন স্থানে মোবাইল তল্লাশি এবং সাংবাদিকদের বাধা দেওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেন সমন্বয়করা। এই ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা বিভিন্ন মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না। আমরা ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় আমরা যেটি দেখেছি যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, সেই কাজের পুনরাবৃত্তি আমরা এখন আর চাই না। গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত করা হোক। এছাড়া সংখ্যালঘুদের উপর হামলার বিচার সহ দ্রুত 4 দফা বাস্তবায়নের দাবিও জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতার পালা বদলে পাল্টে গেল ধানমন্ডি 32 নম্বরের চিত্র। শোক দিবসকে ঘিরে ছিল না কোনো আয়োজন, দেখা যায়নি দলের পরিচিত কোনো মুখ। তবে শক্ত অবস্থান ছিল ছাত্র জনতার। স্বৈরাচার আওয়ামী লীগ ও তার দোসরদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে গত রাত থেকেই 32 নম্বরের আশপাশের সড়ক দখলে নেয় তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। 15 আগস্টকে ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণজমায়েতে নতুন বিপ্লবের ঘোষণাও দেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে স্বৈরাচারদের ষড়যন্ত্র মোকাবেলায় অবস্থান কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। দিনটিকে ঘিরে জনমনে কিছুটা উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত 32 নম্বর সড়কের চিত্র ছিল একেবারেই স্বাভাবিক। দিনভর শুনশান নীরবতা, মাঠে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকে। তবে উল্টো চিত্র ছিল আশপাশের সড়কের। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে অবস্থান নেয় হাজারো ছাত্র জনতা। মিছিল আর স্লোগানে উত্তাল ছিল পুরো এলাকা। ছাত্র জনতার তোপের মুখে পড়তে দেখা গেছে বেশ কয়েকজন আওয়ামী লীগ সমর্থককে। জনতার অবস্থান কর্মসূচিতে
বিশৃঙ্খলা তৈরি করতে পারে এমন সন্দেহে কয়েকজনকে আটক করতেও দেখা গেছে। এদিকে 15 আগস্টকে কেন্দ্র করে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে লক্ষ্যে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনে শেখ হাসিনার বিচার করতে হবে। নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে একথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের বিচারের দাবিতে সারা দেশে বিএনপির ডাকা 2 দিনের কর্মসূচির শেষ দিনে নয়াপল্টনের কার্যালয়ের সামনে এই অবস্থান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের দম্ভ আর স্বৈরশাসনের পতন হয়েছে। এখন তাকে হত্যা, গুম আর দুর্নীতির জন্য বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি নেতারা বলেন, যেসব সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হাসিনা সরকারের দুর্নীতি দুঃশাসনের সাথে জড়িত তাদেরও বিচার করতে হবে। নেতাকর্মীদেরকে ধৈর্য ধরে গণতান্ত্রিক আন্দোলনে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে না দিয়ে শান্ত থাকার আহ্বান জানান নেতারা। মানে এত আনন্দে আছেন, আন্দোলন শেষ হয়ে যায় না, আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এটা একটু মাথায় রাখবেন, নিজের দল সুসংগঠিত রাখবেন, সুন্দর রাখবেন, সুশৃঙ্খল রাখবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কাকরাইল এলাকায় পুলিশের গুলিতে প্রাণ দেয়া রিকশা চালক কালামের পরিবারের সদস্যদের দেখতে যান বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 11ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর রোববার থেকে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আজ আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বিকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়। ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে 11 সেপ্টেম্বর আবারও শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হবে 8 অক্টোবর। এদিকে আগামী রোববার থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় স্থগিত ছিল দেশের সকল শিক্ষা কার্যক্রম। অনুপস্থিত থাকা মেয়র কাউন্সিলরদের কারণে কেউ যেন ভুক্তভোগী না হন সেজন্য সাময়িকভাবে বিভিন্ন পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে এবং সামনের দিনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এছাড়া ঢাকা ওয়াসার এমডি তাকসিম খানের পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তি বাতিল করা হয়েছে এবং তাকে ঘিরে দুর্নীতির যে চক্র গড়ে উঠেছিল তাদের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। দুর্নীতি বন্ধে আইন অনুযায়ী কাজ করা হবে বলেও জানান হাসান আরিফ। যে আইনে তারা ইলেক্টেড হয়েছে সেই আইনের তাদের অনুপস্থিতির ব্যাপারে কি পদক্ষেপ আছে নেওয়া যায় সেগুলো আমরা বিবেচনা করে দেখছি। সিইওদেরকে দায়িত্ব দিয়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে রেসপেক্টিভ অফিসার্স যারা এই দায়িত্বগুলো পালন করবে, এটাই একটা চলমান প্রক্রিয়া হবে তা না, এটা সাময়িক। মেয়াদ নিয়ে আমার মনে হয় এটা আলোচনার সময় না, সারা জাতির উপরে নির্ভর করছে, আমার একক ইচ্ছার উপরে না। আমার অসুবিধা হলে আমি আই ক্যান রিজাইন অ্যান্ড গো। বিগত 15 বছরের যে 3টে নির্বাচন হলো, লুফলগুলো কোথায় ছিল? 3টে নির্বাচনে ফাঁকফোকরটা কোথায় ছিল? যে ফাঁকফোকর দিয়ে একেবারে একটা হাতি ঢুকে গেল। তো ওইগুলো আমাদেরকে রিভিউ করে বন্ধ করার ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও টেকসই উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এক বিবৃতিতে ব্যাংকটি বলেছে, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে তাদের চলমান প্রকল্পের ধারাবাহিকতা নিশ্চিত করা হবে। সামনের দিনে বাংলাদেশের জনগণের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা দিয়ে যাবে তারা। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেসরকারি খাতের উন্নয়ন সম্প্রসারিত করা বাংলাদেশে তাদের দ্বিতীয় লক্ষ্য বলে জানিয়েছে সংস্থাটি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।